নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দীর্ঘদিনের ময়লা সরানোর দাবি এলাকাবাসী। জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের নিকট স্মারকলিপি প্রদান। ভেঙে গেল দুবরাজপুর পৌরবোর্ড। বালতি বিতরণকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক। এবার সংবাদ বিস্তারিত। বোলপুর পৌরসভার অন্তর্গত শান্তিনিকেতন এলাকার 2 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে পচনশীল ময়লা জমে আছে। ওই এলাকা পরিদর্শন করলেন 2 নম্বর ওয়ার্ডের বিজেপি টাউন প্রেসিডেন্ট কাঞ্চন ঘোষ। তিনি জানান যে ময়লা পচনশীল হওয়ার ফলে এত দুর্গন্ধ যে রাস্তা পারাপার করা জনসাধারণের মধ্যে কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এই ময়লা সরানোর জন্য অভিযোগ জানান ওই ওয়ার্ডের বাসিন্দারা। দেখুন, আজকের কর্মসূচি যেটা আমরা এসেছি মোটেও আমার ভালো লাগছে না। কারণ আমরা এই 2 নম্বর ওয়ার্ডে এসেছি। আমাকে দীর্ঘদিন ধরে আমার 22টা ওয়ার্ডের থেকে বিভিন্ন জনগণ, সাধারণ মানুষ অভিযোগের উপর অভিযোগ যে তাদের কিন্তু সমাজ পুরো একদম নোংরা, অপরিষ্কার, ড্রেনে জল যাচ্ছে না, ড্রেনে নোংরা, তারপরে ময়লা ফেলার গাড়ি আসে না বিভিন্ন। তা আমি হয়তো ভাবতাম এই নতুন নতুন সরকার এসছে, মানুষ মজা লাগছে তাই বলছে। তা আমি আজকে স্বচক্ষে এবং আমার কার্যক্রম হচ্ছে 22টা ওয়ার্ডেই আমি এই পরিদর্শন করব যে কিভাবে এদের কথাটা কতটা সত্য। তা আজকে 2 নম্বর ওয়ার্ডে আমি এসেছি এই গণেশতলাতে। তো গণেশতলাতে এসে যা দেখছি যে আমাকে নাকে কাপড় দিয়ে ঢুকতে হচ্ছে, এত দুর্গন্ধ। আমরা একটা ওয়ার্ল্ড হেরিটেজ এলাকা, বিশ্বভারতী, যেটা গোটা বিশ্ব চেনে, এবং সেরকম একটা জায়গার ঠিক পাশেই এই 2 নম্বর ওয়ার্ড, বলতে গেলে বিশ্বভারতীর মধ্যে ঢুকে আছে এই 2 নম্বর ওয়ার্ড। তো এই 2 নম্বরের গণেশতলাটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, শান্তিনিকেতনের লাগোয়া, শান্তিনিকেতনের পরিবেশ। যে শান্তিনিকেতনের নাম শুনে গোটা বিশ্বের মানুষ একটা আলাদা অনুভূতি নেয়, একটা পরিবেশ সচেতনতার একটা মেসেজ পায়। সেই জায়গায় আজকে এই বোলপুর মিউনিসিপ্যালিটির 2 নম্বর ওয়ার্ড, এই পৌর যিনি মাতা আছেন বা ওনাদের যারা কার্যকর্তা আছেন, এরা কোনো কাজ করে না কো। এরা অযথা নিজেদের ছেলেদেরকে ঢুকিয়ে রেখেছে, বসে বসে মায়না নেয় এবং এই পৌরসভা দাপিয়ে বেড়ায়। তারা কিন্তু কোনো রকম কাজ করে না। তার নিদর্শন এই ময়লা। এই ময়লা দিনের পর দিন জমছে, সেখান থেকে পোকা মাকড়, জীবাণু, মাছি, মশা পাশের বাড়িতে যাচ্ছে, খাবারে বসছে। এই যে রোগ সংক্রমণের যে ফলে মানুষ যে অসুস্থ হবে, তার দায়ী কে নেবে? আমি বলতে চাই তার দায় কে নেবে? আজকে ডেঙ্গু সচেতনতা নিয়ে মিউনিসিপ্যালিটি একগুচ্ছ মেয়েকে পাঠিয়ে দিচ্ছে ডোর টু ডোর। তাহলে এই ডোর টু ডোর পাঠিয়ে তাদের লাভ কি? যারা সমাজকে পরিষ্কার রাখতে পারে না, যারা সমাজকে নোংরায় ভরে দেয়, তারা বড় বড় কথা বলে, ঢং করে বেড়ায়। এরা সরকারের বিভিন্ন রকমের কর্মসূচিকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ঢং করে। এরা আদৌ কোনো সমাজ সচেতনতার বা পরিষ্কারমূলক কাজ করে না। আজকে 4 তারিখের পর থেকে বিভিন্ন ওয়ার্ডে যে সমস্যা, লাইট জ্বলে না, জল, এই যে আমাদের যে কেন্দ্রীয় প্রকল্প, হাড় ঘর পানি, মানে ঘর ঘর জল, প্রতিটা ঘরে জলের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাটা কিন্তু ওরা ঘর ঘর না করে এই সমস্ত জিনিসগুলোকে তারা আত্মসাৎ করেছে। এই কেন্দ্রীয় সরকারের প্রকল্পকে তারা বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের মতন করে এরা চলতে চাইছে। তাই আমি একটা কথা বলবো, যে আমি মিডিয়া ভাইদের মাধ্যমে বলতে চাইব যে এই সমস্ত কিছু নিয়ে আমরা চুপ করে বসে থাকবো না। বিশেষ করে আমি প্রতিটা ওয়ার্ডে যাব, আমি পর্যবেক্ষণ করব। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট বিধি চালুর পূর্বে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি সুরক্ষিত রাখার দাবিতে বৃহস্পতিবার বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এদিন সংগঠনের জেলা সম্পাদিকা ফরিদা ইয়াসমিন জানান, শিক্ষার অধিকার আইন বা রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুসারে 2011 সালে টেট ব্যবস্থা কার্যকর হয়। সেই সময় আইনের 12A ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল যে টেট চালুর পূর্বে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের উপর এই বিধানের কোনরূপ বিরূপ প্রভাব পড়বে না। পরবর্তী সময়ে নিয়োগ সংক্রান্ত একাধিক সংশোধনী এলেও উক্ত ধারা বাতিল করা হয়নি। পাশাপাশি টেট পরীক্ষায় উত্তীর্ণ না হলে চাকরি থেকে অপসারণের বিষয়েও কথা স্পষ্ট উল্লেখ নেই বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, সংসদের শীতকালীন অধিবেশনে 13 জন সাংসদ টেট বাধ্যতামূলক করার বিরোধিতা করে প্রস্তাব উত্থাপন করেছিলেন। এছাড়াও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে 14 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী টেট সংক্রান্ত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলেন বলেও তিনি উল্লেখ করেন। সংগঠনের বক্তব্য অনুযায়ী ইউডাইস প্লাসের সর্বশেষ তথ্য অনুসারে দেশে প্রায় 1.04 লক্ষ একক শিক্ষক বিশিষ্ট বিদ্যালয় রয়েছে, যেখানে প্রায় 34 লক্ষ ছাত্রছাত্রী পড়াশোনা করে। এখনও ওই বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা হয়নি। এই পরিস্থিতিতে কর্মরত শিক্ষকদের চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি করা শিক্ষা ব্যবস্থার পক্ষে ক্ষতিকর বলে সংগঠনের মত। স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়, টেট চালুর পূর্বে নিযুক্ত সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষিকাদের চাকরির সুরক্ষা নিশ্চিত করতে হবে। তাদের টেট পরীক্ষায় অংশগ্রহণে বাধ্য করা যাবে না এবং অবসর গ্রহণ পর্যন্ত চাকরির নিরাপত্তার দায়িত্ব কেন্দ্র ও রাজ্য সরকারকে গ্রহণ করতে হবে। এদিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী 16 জুন কলকাতার কলেজ স্ট্রিটে দুপুরে 1টায় টেট ইফেক্টেড টিচার্সের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে শিক্ষক শিক্ষিকাদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। শিক্ষকদের চাকরির সুরক্ষা ও শিক্ষা ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখার দাবিতে ওই আন্দোলনকে আরও জোরদার করার কথাও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ 9 জন কাউন্সিলর গতকালই পদত্যাগ করেছেন। এর আগেও 3 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। এখনও পর্যন্ত মোট 12 জন কাউন্সিলর পদত্যাগ করলেন, বাকি রইলেন 4 জন কাউন্সিলর। যদিও ভেঙে গেল দুবরাজপুর পৌর বোর্ড, তারপরই দেখা গেল অন্য আরেক চিত্র। দুবরাজপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের 7 কেন্দ্র এলাকায় তৃণমূলের যে কার্যালয় ছিল তা সাদা রং দিয়ে মুছে ফেলা হয়েছে। পাশাপাশি তৃণমূলের ওই কার্যালয়ের সামনে সবসময় উঠত তৃণমূলের দলীয় পতাকা, তাও খুলে নেওয়া হয়েছে। স্বভাবতই প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূল ছাড়ছেন কাউন্সিলররা? তবে এই রং বদলে হতবাক অনেকেই। আমরা গতকাল, আমি পীযূষ পাণ্ডে দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধানের দায়িত্বে ছিলাম। গতকাল আমি পৌরপ্রধান সহ কাউন্সিলর থেকে মাননীয় সদর মহকুমা শাসকের কাছে পদত্যাগ করেছি। তার সাথে আমার আরও 8 জন কাউন্সিলর করে এসছে, আগে 3 জন করেছিল। এবং সেই হেতু আমরা আজকে, যেহেতু আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ছিলাম গতকাল পর্যন্ত, আমরা পৌরপ্রধান কাউন্সিলর ছিলাম, আমরা গতকাল পদত্যাগ করেছি। আজকের সাথে সাথে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমি নিজে ব্যক্তিগতভাবে প্রাথমিক সদস্য সহ জেলা কমিটির সদস্য ছিলাম, সেখান থেকে আমি পদত্যাগ করলাম। এছাড়াও আমার বিভিন্ন কাউন্সিলররা রয়েছে, ওয়ার্ড সভাপতিরা রয়েছে, মহিলা সভাপতি রয়েছে, SC ST সেলের সভাপতিরা রয়েছেন। প্রত্যেকে নিজ নিজের দায়িত্ব থেকে সরে এলেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনোরূপ সম্পর্ক আর নেই। আজ থেকে আমরা কেউ তৃণমূল কংগ্রেসের সদস্য নই। কেন এমন সিদ্ধান্ত নিলেন? আমরা সিদ্ধান্ত নিলাম একটাই কারণে, যে বিগত নির্বাচন, বিধানসভা নির্বাচন কিছুদিন আগে হয়ে গেছে এবং তার ফলে দেখেছি শুধু দুবরাজপুর নয়, সারা পশ্চিমবঙ্গব্যাপী মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দেয়নি, রায় দিয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষে। আমাদের দুবরাজপুর শহরে 16টা ওয়ার্ডের মধ্যে আমরা প্রায় কয়েকটি ওয়ার্ড বাদ দিলে প্রায় সব ওয়ার্ডেই হেরেছি। আমরা সেই দায় নিজেরা মাথা পেতে নিচ্ছি। আমার কাউন্সিলর, আমার ওয়ার্ড সভাপতি, চেয়ারম্যান, আমরা সবাই নিজেরা দায় মাথা পেতে নিয়ে কালকে যেমন পদত্যাগ করেছি, এবং সাথে সাথে আজকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। তার একটাই কারণ, আমাদের যে নেত্রী বা নেতা, তাদের মানুষ নিচ্ছে না, তাদের কথা কিন্তু আমাদের বিরুদ্ধে যাচ্ছে। তারা হয়তো কলকাতায় বসে বলছে তারা, কিন্তু আমরা দেখছি সেটা কিন্তু মানুষ নিচ্ছে না, মানুষ উল্টো তৃণমূলের পক্ষে বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে। সেই জন্যই আমরা দেখছি এই দলের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা যাবে না। এই দলের কোনো ভবিষ্যৎ নেই, এই দলের এমনিতেই কোনো মাথা মুন্ডু নেই। জেলা নেতাকে, রাজ্যের নেতাকে, কাকে কোনো অভিযোগ জানাবো, দল কোনো বিপদে বলে তার কোনো অস্তিত্ব নেই। গোটা জেলাতে তাই, রাজ্যেও তাই। এমতো অবস্থায় আমরা ঠিক করেছি যে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে
আর কোনোরূপ সম্পর্ক রাখবো না। আমরা সকলেই আজ থেকে তৃণমূল কংগ্রেসে ইস্তফা দিলাম। বলছি কতগুলো অফিস এরকম মোছা হলো? এবার ওয়ার্ড অফিসগুলো মুছে দেবে। গতকাল শুরু করেছে আমার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সনাতন পাল, সে ওয়ার্ড করেছে বিভিন্ন ওয়ার্ডের। আজকের পর তারা সকলে করবে। আমার এখানে 1 নম্বর ওয়ার্ডের বনমালী ঘোষ এসছে, 2 নম্বরে বুলটি চক্রবর্তী এসছে, 6 নম্বরে ভাস্কর রয়েছে, 9 নম্বরে সনাতন রয়েছে, সুভাষ রয়েছে, শ্রেয়তা রয়েছে, আমি আছি, আমার ওয়ার্ড সভাপতিরা আছে। আমার একজন কাউন্সিলর নেই, সে বাইরে গেছে, ফিরবে আগামীকাল। ফেরার পর বাকি 4 জন ঘর থেকেও করবে, তারপরে হয়তো সেই ওয়ার্ডগুলো কাজ শুরু হবে মোছার। তৃণমূল বলে আর এখন নতুন করে কিছু বলার বিষয় নেই। যারা তৃণমূল করেছেন, তৃণমূলের কাউন্সিলর ছিলেন, চেয়ারম্যান ছিলেন, তারা সময়ের সাথে সাথে নিজেদেরকে পাল্টে নিচ্ছেন। কিন্তু পাপ কখনো বাপকেও ছাড়ে না। যেভাবে মানুষকে দিনের পর দিন অত্যাচার করা, শোষণ করা, বঞ্চিত রাখা, মানুষ সেগুলো ভুলে যাবে না। এবং সময়ের আগেই নিজেদের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া, এটা আর এক অপরাধ বলে আমি মনে করি। যারা জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে সময়ে কাজ সম্পন্ন না করতে পেরে ক্ষমতার পালা বদলে নিজেদেরকে বদলানোর চেষ্টা করছে, কিন্তু মানুষ সব কিছু মনে রাখবে। যারা কাজ করতে পারেনি, মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলেছে। এখন পৌরসভা বলতে গেলে এক তরফে অচল, কারণ যেখানে চেয়ারম্যান নেই, তাদের জনপ্রতিনিধিরা পদত্যাগ করে, পৌরসভা কিভাবে চলবে? তার জন্য জেলা থেকে যে জেলা শাসক আছেন, প্রশাসন আছেন, তারা নিশ্চিতভাবে আগামী দিনে সিদ্ধান্ত নেবে। কিন্তু এই পার্টি অফিসে রাতারাতি রং মুছে দিয়ে তারা কি বার্তা দিতে চায় সেটা তারাই বলতে পারে, বা তাদের মনের মধ্যে কি চলছে সেটা তাদের বিষয়। ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গে যে সরকার, আমরা মানুষের সাথে আছি, মানুষের সুখ দুঃখে আমরা আছি। আগামী দিনে সবাইকে নিয়ে আমরা উন্নয়ন করব, এবং আমাদের প্রথম এবং শেষ যেটা কাজ সেটা হলো উন্নয়ন। কারণ এতদিন রাজনীতি হয়ে চলেছিল, তৃণমূলের কর্মীদের শুধু উন্নয়ন করে গেছে। এখন মানুষের উন্নয়ন হবে, সমাজের শেষ মানুষটির পর্যন্ত যতক্ষণ না উন্নয়ন পৌঁছাবে, আমাদের উন্নয়নের কাজ চলতেই থাকবে। শুনছেন, যিনি এক সময়ে সিপিএমের সময়তেও চেয়ারম্যান থাকেন, কংগ্রেসের সময়েও চেয়ারম্যান থাকেন, আবার তৃণমূলের সময়েও চেয়ারম্যান থাকেন, তার মুখে আবার শুনতে হচ্ছে এখন তৃণমূলের মাথা মুন্ডু নেই। তো তিনি তার অবস্থানটা আগে পরিষ্কার করুন মানুষের কাছে, এবং আগামী দিনে তার ভবিষ্যৎটা কী আছে তিনি নিজেই বলতে পারবেন। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের ভবিষ্যৎ নিয়ে যারা চিন্তা করছে, সেটা হলো পশ্চিমবঙ্গের সরকার এবং ভারতীয় জনতা পার্টি। এই কারণেই করছেন, কারণ তিনি নিজে সরে গেছেন, তাই তিনি তার বার্তা দিতে চাইছেন। কিন্তু এলাকায় এলাকায় যে আজকে পার্টি অফিসে রং বদল করে দেওয়া, তাদের নিজেদের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া, এই সব কিছুই হচ্ছে ক্ষমতা পরিবর্তন হওয়ার জন্য। যারা বিভিন্ন রাজনৈতিক দল করেছে, তারা ক্ষমতার সাথে থাকতে চায়, আসতে চায়, কিন্তু মানুষ পরিবর্তন নিয়ে এসেছে। যারা খারাপ কাজ করেছে, যারা পাপ কাজ করেছে, তাদের স্থান কখনো ভালো কাজে হতে পারে না। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। বোলপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের ভুবনডাঙ্গা এলাকায় সরকারি বালতি বিতরণকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূল বিষয়টিকে সরকারি বিতরণ কর্মসূচি বলে দাবি করলেও বিজেপির অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ পচনশীল ও অপচনশীল বর্জ্য ফেলার বালতিগুলি দীর্ঘদিন ধরে বিতরণ না করে কাউন্সিলরের ব্যক্তিগত গোডাউনে মজুত করে রাখা হয়েছিল। বিজেপির নেতৃত্বের দাবি, বহুদিন আগে মানুষের হাতে পৌঁছানোর কথা থাকলেও সেই সরকারি সামগ্রী সাধারণ বাসিন্দাদের দেওয়া হয়নি। তাদের অভিযোগ, সম্প্রতি সেই বালতিগুলি সরানোর সময় বিষয়টি তাদের নজরে আসে। এরপরই তারা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন এবং সরকারি সামগ্রী সংরক্ষণ ও বিতরণের পুরো প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছতার দাবি জানান।
বিজেপির স্পষ্ট বক্তব্য, সরকারি সম্পত্তি কোনো ব্যক্তিগত গোডাউনে কেন রাখা হবে সেই প্রশ্নের উত্তর দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। পাশাপাশি এতদিন ধরে বালতিগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি কেন তা নিয়েও তদন্তের দাবি তুলেছে তারা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কাউন্সিলর মাহমুদা খাতুনের স্বামী জাহাঙ্গীর হোসেন। আমি পৌরসভা নির্মল সাথী। আমি এভাবে বলেছিলাম যে আমাদেরকে যে কর্মসূচি নিয়েছিলাম যে বালতিগুলো বাড়ি বাড়ি দেওয়া হোক, ঠিক আছে, এটা দায়িত্বে আমি আছি, আমি দিয়েছি। আমি প্রথম যেভাবে 1 নম্বর রুট থেকে শুরু করেছিলাম, তো আজকে 4 দিন দেওয়া হয়ে গেল, কেউ কোনো বাধা দিতে আসেনি, কিছু করেনি। কিন্তু গতকাল বাধা দিয়েছে, আবার আজকে আমি নিয়ে বেরিয়েছি, আজকেও আমাদের রাস্তায় আটকে দিল, বলে তোমাদের বালতি দেওয়া হবে না, যেখানে নিয়ে এসছো সেখানে নিয়ে চলে যাও, এখানে রাখা হবে না, আমরা দিতে দেবো না, আর নাহলে আমরা লোক ডাকছি, মিডিয়া ডাকছি, তোমরা কি বলতে চাইছো বলো। তো আমি আমার কাউন্সিলর সুপারভাইজারকে ডাকলাম, ওনারা বললেন বেশ ঠিক আছে, তাহলে আমরা আজকে তাহলে বন্ধ রাখছি। বন্ধ রেখেছি, আমরা বলেছি যে আমরা চলে আসছিলাম, তারপরে ওরা গাড়ি আমাদের নিয়ে চলে গেছে। ওরা নিজেদের গাড়ি নিয়ে গিয়ে বলছে আমরা রাখবো, আমরা দাঁড় করাবো, লোক ডাকবো, এ করবো। তারপর আবার ওরা নিজেরাই এসে আমাদেরকে দিয়ে গেলেন এখানে জমা বালতিগুলো। এতদিন ধরে ডিস্ট্রিবিউট করা হয়নি কেন? এতদিন দেওয়া হয়নি, এবার এটা দেওয়া হয়েছিল আমাদের ভোটের আগে, কিন্তু আমাদের কাউন্সিলরের শরীর খারাপ ছিল, অ্যাক্সিডেন্ট করেছিলেন, যার জন্য তারপর আমাদের ভোটের প্রচারগুলো শুরু হলো, আমরা পেরে উঠতে পারিনি, উনি অসুস্থ থাকার জন্য পারিনি। তো বিজেপি দাবি করছে, মানে এর মধ্যে না, রাজনীতি করছে। উনি দাবি করছেন যে না তোমাদের এটা দেওয়া হবে না, আমার কাগজ দেখাও, তুমি যে ডিস্ট্রিক্ট কোর্ট করছো তোমার যে কাগজ কোথায়, তুমি ওনার কথা শুনে দিচ্ছ কেন, তুমি আমাদের কাছ থেকে আমাদের কাগজ দেখাও, অফিসিয়াল আমরা কাগজ দেখতে চাই, তারপর আমরা ডিস্ট্রিবিউট করতে দেবো। আমার কাছে তো নেই, আমার কাছে এই প্রমাণ আছে, আমি এই খাতা নিয়ে কাছে, আমার আই কার্ড আছে, আমার ড্রেস আছে, আর আমি কি প্রমাণ দেখাবো, আমি তো আর কিছু তো নেই। আমার রেখা পাসওয়ান। আজকে এই বালতি নিয়ে কি সমস্যা হলো? বালতিগুলো ওয়ার্ডে যারা বাসিন্দা তাদের তো প্রাপ্য, তাই তাদেরকে দেওয়ার জন্য আমরা গাড়ি ভরে আমরা নির্মল সাথীকে সঙ্গে করে ও মজুরকে সঙ্গে করে আমি পাঠিয়েছিলাম। সেখানে ওয়ার্ডবাসী যারা ওয়ার্ডে বসবাস করেন, নাগরিক যারা, মাঝপথে বিজেপির ছেলেরা বিলি করা বন্ধ করে দিল। কি ব্যাপার না, এটা বিলি করা যাবে না, আমরা কাগজপাতি দেখবো, অমুক তুমি এই সমস্ত নানান কথা বলে। আমরা এটা কাগজপাতি করার কি আছে, এটা তো 600 মাল দিয়েছিল, 600 সবাইকে দেওয়া হবে না, দেওয়া হবে না। সে জাগরণী ক্লাবের মধ্যে ভরে দিল, সব মেলা ছিল, জমেছিল। এই বাধা দেওয়াতে আমরা বাড়ি ঢুকিয়ে নিলাম। কর্মসূচিটা বাতিল করলেন? হ্যাঁ, এখন আপাতত দেওয়া যাবে না। অভিযোগ যেটা হচ্ছে যে মানে এগুলো এতদিন ধরে মজুদ রাখা হয়েছিল কেন? হ্যাঁ, সেইটা হচ্ছে যে এমন সময় এসেছিল, সেই সময় আমি অসুস্থ ছিলাম, আমার পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার পরেই নির্বাচন সম্মুখীন হওয়ার জন্য আর একটা পেরে উঠি নাই। নির্বাচন সম্পন্ন হলে এবার সুস্থভাবে দেওয়া হবে, কারণ যাদের কাছে যাবে তাদের নাম, সই, সিগনেচার সমস্ত করে খাতাতে লিখতে হয়, এন্ট্রি করতে হয়, কত গেল, কোন পার্টে কত গেল, সমস্ত তথ্য রাখতে হয়, সেই জন্য দেরি হয়েছে। এই বালতিগুলো কিসের বালতি ছিল? হ্যাঁ, বালতিগুলো কিসের বালতি ছিল? বালতিগুলো হচ্ছে পচনশীল আর অপচনশীল, এই দুটির বাড়িতে যারা ব্যবহার করবে তারা দুভাবে জিনিসটা রাখবে, এবং সেখান থেকে আমরা বাঁশি বাজিয়ে প্রত্যেক দিনই কালেকশন করা হয় এবং গার্বেজ সেন্টারে ফেলা হয়। বিজেপি যেটা দাবি করছে, ওদের দাবি কি, মানে ওরা কি বলছে যে মজুদ করে রাখা হয়েছিল? বিজেপি এখন এইসব করবেন না, এসব মানা দিচ্ছে আর কি, যে না, দেওয়া যাবে না। ওরা হয়তো তথ্যপত্র নিতে পারে হয়তো পৌরসভা থেকে। হ্যাঁ, বাধা দিচ্ছে বটে, কিন্তু তাদের বাধা সম্পর্কে কোনো অভিজ্ঞ নেই বলে আমার ধারণা। কারণ এটা কাদের জিনিস, কেন এই জিনিসটা বটে, এবং ওয়ার্ডবাসী যে উপকারিতা হবে এ সম্পর্কে কোনো জ্ঞান আছে বলে আমার કોઈ মনে হলো না। আমরা ঝগড়া বিবাদে গেলাম না, আপাতত প্রোগ্রামটা ক্যান্সেল করলাম। বোলপুর থেকে কাজী আমরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।